গল্পটা হলো আজবনগরের। আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে থাকত। গোপী খুবই গরিব ছিল। নিজের স্ত্রী শিলার সাথে শ্রমিকের কাজ করত খাদানে। গোপী আর শিলা সারা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত। একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল, তখন শিলা গোপীকে বলল, আজ খুব দুর্বল লাগছে, হাঁটতেও ইচ্ছে করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। গোপী আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয়। হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল। গোপী শিলার দিকে দৌড়ে গেল, জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো। শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, আয় গোপী, ওকে হাসপাতালে নিয়ে যাও, এই নাও টাকা। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে গোপী সরকারি হাসপাতালে এলো। শিলার চেক আপ করিয়ে ডক্টর বলল, রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? খরচা তো অনেক হবেই। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটোর জুস খাও। টমেটোর জুস? বাজারে তো টমেটোর অনেক দাম চলছে, সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। আমার কাছে টাকা নেই। টাকা নেই তো টমেটোর নেই, চাষিরা তো অনেক দাম চাইবে, এবার আমি কি করব? হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল। তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল। ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল। কারোর কাছ থেকে ভিক্ষা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই, সময় লাগবে কিন্তু নিজের গাছেই টমেটো হবে। গোপী পচা টমেটো বাড়ি নিয়ে এলো আর টমেটোর বিচি ঘরের সামনে ছড়িয়ে দিল আর ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প না, ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো, শুয়ে পড়ো। সকাল হয়ে গেল। গোপী বাড়ির বাইরে এলো। বাইরে এসেই ও দেখলো যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো ছিল। গোপী নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। ও চিৎকার করে শিলাকে ডাকলো। শিলা বাইরে এলো আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম আর আজ এত বড় টমেটো। কি বুঝলে শিলা? না ব্লাস্ট হয়েছিল রাতে, না ভূমিকম্প হয়েছিল, মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল। দেখতে দেখতে খবরটা পুরো আজবনগরে ছড়িয়ে পড়ল আর বিশাল টমেটো দেখার জন্য লোকের ভিড় জমা হতে লাগলো। গোপী হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো, তো হাতের ছুরিটাই কেটে গেল। বাপরে বাপ, এই টমেটোটা খুবই শক্ত। এবার জুস কি করে বের করব? তখনই ঠিকাদার ওখানে চলে আসে। টমেটো দেখে ঠিকাদারও হতবাক হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে টমেটোর জুস বের করতে হবে। আরে গোপী, আমি শিলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি টমেটোর জুস বের করেছো? কিভাবে বের করবো মালিক? টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না। ছুরি দিয়ে কাজ হবে না। আমি ময়দান থেকে বোরকেল মেশিন, কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি। বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে, বুঝলে? তারপর আর কি, ঠিকাদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোরওয়েল মেশিন টমেটোর ওপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে 20টা ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল আর টমেটো চুপসে মাটিতে পড়ে গেল। 20 ট্যাঙ্কি জুস বের করা হয়েছে গোপী। এইটা শুনে গোপী হয়রান হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও শিলা এত জুস শেষ করতে পারবে না। 20টা ট্যাঙ্কির জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি।
ठेकेदारेर कथा शेष होते ना होतेई একটা কোম্পানির কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো, মিস্টার গপি, আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি সস তৈরি করে, তার জন্য টমেটোর জুস চাই। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো গপি, 20টা ট্যাঙ্কির ওরা কত টাকা দেবে? পুরো 5 কোটি টাকা। কথাটা শুনেই শিলা আর গোপীর মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে? কোনো মজা করছো গপি? যত খুশি তত রেখে দিন, কিন্তু আপাততই 5 কোটি টাকা চেকটা আপনার কাছে রেখে দিন। এরকম বলে অফিসার গোপী আর শিলাকে 5 কোটি টাকার চেক ধরিয়ে দিল। এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল। রঘু একজন সার্কাসের লোক ছিল। গ্রামে গ্রামে গিয়ে ও কলা প্রদর্শন করত। ওর বউ রঞ্জনা আর 10 বছরের ছেলে ভীমও ওদের সাথেই সার্কাস করত আর নিজেদের জীবন যাপন করত। একদিন বিকেলে সার্কাস শেষ করে রঘুর ফ্যামিলি নিজেদের জামা কাপড় নিয়ে অন্য গ্রামের দিকে রওনা দিল। বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে বাবু, শুধু চলতে থাক। সামনে যে গ্রাম আসবে, 1 সপ্তাহে ওখানেই ডেরা বাঁধবো, ওখানেই খাবো আর ওখানেই রোজগার করব। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কোনো গ্রাম আসলো না। তিনজনই জঙ্গলের রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে একটা নদী কিনারায় পৌঁছে গেল। আরে শোনো, এই নদী তো আমাদের রাস্তা আটকাচ্ছে। দাঁড়াও, নিশ্চয়ই এখানে কোনো নৌকা থাকবে যা আমাদের নদী পার করে দেবে। এরকম বলে রঘু বোটের অনেক খোঁজ করল, কিন্তু ও কোনো বোট খুঁজে পেল না। নিরাশ রঘু ফেরত চলে এলো। চারিদিকে শুনশান, না কোনো নৌকা না কোনো মানুষ। কি করি? যে গ্রাম থেকে বেরিয়েছিলাম ওই গ্রামেই ফেরত চলে যাই। সকালে আসবো, তাহলে বোটও পেয়ে যাব। না, ফিরে যাওয়াটাও বোকামি হবে। এখানেই নদীর ধারে আশ্রয় নিয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকালে এগোনো যাবে। ঠিক আছে, তুমি লাকড়ি নিয়ে চলে এসো, আমি খাবারের তৈরি করছি। রঘু লাকড়ি নিতে চলে গেল। ভীম নদীর কিনারায় খেলতে শুরু করলো আর রচনা খাবার বানানো শুরু করে দিল। রঘু শুকনো লাকড়ি নিয়ে এলো আর ও আগুন জ্বালিয়ে দিল। রঞ্জনা খাবার তৈরি করলো আর আগুনের ওপরে সবজি রেখে দিল আর রুটির আয়োজন করতে শুরু করলো। সবজি তৈরি হতেই রঞ্জনা রুটি বানানো শুরু করলো আর তিনজনই খাবার খেতে বসে পড়ল। তক্ষুনি নদীর কিনারায় একজন শিকারী এলো। তিনজনকে দেখে শিকারী ওদের কাছে এসে বলল, তোমরা তিনজন কারা? এখানে ডেরা জমিয়ে বসেছো কেন? আমরা সার্কাস দেখাই স্যার, রাত হয়ে গেছে তাই এখানেই বিশ্রাম নিচ্ছি, সকালে চলে যাব। পাগল নাকি? খাবার খেয়ে এখান থেকে চলে যাও। কোনো সমস্যা নেই স্যার। এটা জঙ্গল এলাকা, মাঝরাতে জঙ্গলের পশুরা জলে খেতে এখানে আসে, এমনকি বাঘও আসে এখানে। বাঘের নাম শুনে তিনজনই একদম কেঁপে উঠল। শিকারী তিনজনকে সাবধান করে বেরিয়ে পড়ল। শোনো, এখন আমরা কি করব? পিছনে ফেরার শক্তি নেই, আর সামনে যাওয়ার নৌকায়ও নেই। যা হবে দেখা যাবে, শুয়ে পড়ো এখন। এরকম বলে হতাশ রঘু ওদের সাথে নদীর কিনারাতেই ঘুমিয়ে পড়ল। হে ভগবান, এখন কি করব? আমাদের নৌকো পার করে দাও ভগবান। যে হঠাৎ করে রঞ্জনার নজর পড়ল বেঁচে থাকা আটার ওপর, আর ওর মাথায় একটা আইডিয়া আসলো। আটা নিয়ে রঞ্জনা একটা রুটি বেলা শুরু করে দিল। রঞ্জনা রুটি বেলতে থাকলো আর বেলতে বেলতে ও একটা বিশাল আকারে রুটি বানিয়ে ফেললো। এবার এই রুটিটাকে আমি আগুনে বানাবো। রঞ্জনা বিশাল আকারের রুটিটা তুললো আর আগুনের ওপরে রাখলো। একটুক্ষণ পরেই রুটি ফুলে তৈরি হয়ে গেল। অর্ধেক কাজ তো হয়ে গেছে, এবার বাঁচলো বাকি কাজ। রঞ্জনা রুটিটাকে বোটের আকার দিতে শুরু করলো। অনেক পরিশ্রমের পর নিজের কাজ করতেই রঞ্জনা রুটির একটা খুব সুন্দর বোট বানিয়ে দিল। বোট তৈরি হয়ে গেছে, এবার তো পুরো পরিবার জামা কাপড় সহ নদীর ওপারে পৌঁছে যাব। তারপর আর কি ছিল? উৎসাহিত রঞ্জনা রঘু আর ভীমকে আওয়াজ দিল,
আরে শোনো ভীমু, উঠে পড়, চলো জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা নদীর ওপারে যাব। আওয়াজ শুনে রঘু আর ভীম জেগে পড়ল আর রঞ্জনার দিকে আশ্চর্যজনক নজরে দেখতে শুরু করলো। তুমি কি পাগল? নৌকা ছাড়া নদী পেরোবো কি করে? কে বললো যে বোট নেই? ওই দেখো। রঞ্জনা রুটির তৈরি বোটের দিকে ইশারা করলো। বোট দেখে রঘু আর ভীম আশ্চর্য হয়ে গেল। রুটির নৌকা? এটা তুমি কিভাবে বানালে? তখনই হঠাৎ করে বাঘের গর্জন শুনতে পেল। কথা বলো না, বাঘ চলে এসেছে, বোটে বসো আর চলো। তিনজনে জিনিসপত্র নিয়ে বোটের মধ্যে রাখলো আর বোটকে জলে নামিয়ে দিল আর বোট ভাসতে শুরু করলো। তারপর তিনজন বোটে বসে আর বোট নদীর জলে ভাসতে ভাসতে আগে এগোতে থাকলো। ধন্যবাদ ভগবান, আমরা বেঁচে গেলাম বাঘের থেকে। তখনই হঠাৎ বোট কাঁপতে শুরু করলো। রঘু বোটের নিচে দেখলো মাছ বোটকে খাচ্ছিল। বাঘের থেকে তো বাঁচলাম, কিন্তু মাছদের থেকে কি করে বাঁচবো? মাছেরা নিচ থেকে নৌকো খাচ্ছে। হে ভগবান, এটা তো আমার মাথায় আসলোই না। এত গভীর নদী, আমরা তো ডুবেই মরে যাব। তখনই ভীম বলল, বাবা মা, ভয় পেও না, মনের সাহস রাখো। বেঁচে যাওয়ার রুটিগুলো এনেছো তো? তাতে কি হবে বাবা? আমরা রুটি টুকরো করে জলে ফেলবো আর মাছেরা তাতে ভেবাচেকা খেয়ে যাবে। হ্যাঁ, ভীমু ঠিকই বলেছে। তারপর কি ছিল? রঞ্জনা তাড়াতাড়ি বেঁচে থাকা রুটি বার করলো আর তিনজনই রুটি টুকরো টুকরো করে নদীর মধ্যে ফেলতে শুরু করলো। রুটির টুকরো দেখে মাছেরা বোট ছেড়ে জলের মধ্যে অন্য রুটিগুলো খেতে শুরু করে দিল। আর এইভাবে তিনজনই রুটির টুকরো ফেলতে শুরু করলো জলে আর তাড়াতাড়ি আগে এগোতে শুরু করলো। এরকম করতে করতে সকাল হয়ে গেল আর তিনজনই রুটি বোটের সাথে নদীর অন্য কিনারায় পৌঁছে গেল একদম সুরক্ষিতভাবে। নন্দন একজন কৃষক ছিল। ওর নিজের কোনো জমি ছিল না, তাই ও লালার ক্ষেতে কাজ করত। ও সারা দিন ক্ষেতে কাজ করত আর যখন ফসল কাটানো হতো তখন লালাজি ওখানে চলে আসতো। আরে বাবা, গোলু মলু সব সবজি নিয়ে চলো। আরে লালাজি, আমার ভাগটা তো আমি ভুলে গেছি। লালা ওর লোকদের ইশারা করলো আর ওর লোকেরা কিছু সবজি আর ধান আলাদা করে দিল। লালাজি, এটা তো কম। আচ্ছা, তুই এখন বড় বড় কথা বলছিস? হ্যাঁ, তুই আমায় বলবি কোনটা কম আর কোনটা বেশি। লালাজি, এটা আমার প্রাপ্য। আমি সারাদিন আপনার খেতে কাজ করি, তাই আমাকে তো আমার প্রাপ্যটা দিতেই হবে। হ্যাঁ, বড় বড় কথা বলছিস তুই? দাঁড়া, তোর আমার খেতে কাজ করার হলে কর, তুই এইটুকুই ভাগ পাবি, বুঝেছিস? লালাজির লোকেরা বাকি সব আনাজ আর সবজি নিয়ে নিল আর ওখান থেকে চলে গেল। নন্দন হতাশ হয়ে পড়ল। আমি এখন এত অল্প সবজি বেচে আর কত টাকাই বা কামাবো? হে ভগবান, আমায় কিছু তো সাহায্য করো। ওই সবজি আর আনাজ নিয়ে নন্দন বাজারে গেল। ওখানেও ব্যবসায়ীকে সবজি বিক্রি করলো। এই সব সবজির দাম 500 টাকা আর এই ধানের হলো 1000 টাকা। এই নাও ভাই। সারা মাস কাজ করে নন্দন মাত্র 1500 টাকা পেল। ও হতাশ হয়ে পড়ল আর ওর বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তায় ওর একটা বুড়ির সাথে দেখা হলো। বাবু, আমায় একটু সাহায্য করবে? 2 দিন ধরে কিচ্ছু খাইনি। যদি তোমার কাছে কোনো খাবার থাকে তাহলে আমায় দাও। আমার কাছে তো খাবার মতো কিছুই নেই। তাহলে আমাকে কিছু টাকাই দাও বাবু, আমি কিছু খেয়ে নি। নন্দন ওর পকেটে হাত দিল। ওতে মাত্র 1500 টাকা ছিল। নন্দন একটা 100 টাকার নোট ওই বুড়ি মহিলাকে দিয়ে দিল। তোমার নিজের টাকার অভাব আর তুমি আমায় টাকা দিচ্ছ বাবু। ভগবান তোমার সব সময় মঙ্গল করুন, সুখে থেকো। নন্দন ওখান থেকে চলেই যাচ্ছিল, তখন ওই বুড়ি মহিলা ওকে আটকালো। দাঁড়াও বাবু, তুমি আমায় সাহায্য করেছো, আমিও তোমাকে কিছু দিতে চাই। আমার কাছে বেশি কিছু তো নেই, কিন্তু এটা টমেটোর চারা। এটা তোমার বাড়ির বাগানে পুঁতে দিও।
নন্দন ওই টমেটোর চারা নিল আর ওখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে ও সব কিছু ওর বউকে বলল। লালা দিনের পর দিন রক্ত চুষে খাচ্ছে, ও কোনোদিনও আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। ও তো ওরকমই অসভ্য লোক, কিন্তু তুমি ভালো করেছো ওই বুড়ি মহিলাকে টাকা দিয়ে। অন্তত উনি একবেলা তো খেতে তো পারবে। দাও, এই চারাটা আমি লাগিয়ে দিচ্ছি। মিনা ওই চারাটা বাগানে পুঁতে দিল। পরের দিন সকালে সূর্যোদয়ের পরে মিনা চারায় জল দিতে বাড়ির বাইরে এলো আর টমেটো চারাকে দেখে অবাক হয়ে গেল। আরে কি গো, শোনো, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে? ওই দেখো, টমেটো গাছে সোনালি টমেটো। এটা সোনালি টমেটো না, সোনার টমেটো। মানে মানে ওই বুড়ি মহিলা আমাকে জাদু টমেটো চারা দিয়ে গেছেন? উনি কোনো সাধারণ মহিলা ছিল না, উনি কোনো ভগবান ছিল, ভগবান। মিনার এই কথা বলার পরে ওই চারা থেকে ধোঁয়া বেরোলো আর ওই বুড়ি মহিলাকে দেখা গেল। ভগবান সবার কাছে নিজে আসতে পারে না, তাই ভালো লোককে চেনার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। নন্দন, তুমি ভালো মানুষ, তাই এই সোনার টমেটো গাছ আমি তোমায় দিয়েছি। এই গাছটা রোজ একটা করে সোনার টমেটো দেবে, কিন্তু সাবধানে থেকো, যদি কেউ এই গাছটা নেয়ার চেষ্টা করে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। ওই ধোঁয়া আকাশের দিকে উড়ে গেল আর নন্দন আর মিনার তো কপালই খুলে গেল। ওই সোনার টমেটো বিক্রি করে নন্দন নিজের ক্ষেত কিনে নিল আর নন্দনের ছোট্ট বাড়ি এখন 2 তলা বাংলো হয়ে গেল। নন্দন আর ওর বউ মিনা এখন খুব খুশি ছিল। সোনার টমেটোর কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল আর লালাও এই কথা জানতে পারল। সোনার টমেটো, ওই সোনার টমেটো গাছের জন্য নন্দন রাতারাতি বড়লোক হয়ে যাবে। ওই গাছটা আমার চাই, যেভাবেই হোক আমার চাই। চলো, তোমরা সবাই চলো। লালা রেগে মেগে নন্দনের বাড়িতে গেল। নন্দন, এই নন্দন, বাইরে বেরো। কে কে ক্ষুধার্ত কুকুরের মতো চিৎকার করছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ক্ষুধার্ত কুকুর বললি? ভুল হয়ে গেছে লালাজি, আপনাকে তো শুয়োর বলা উচিত ছিল, তাই না? হাসছিস? আমার ওপর হাসছিস? 2 পয়সা হয়েছে বলে তোমরা দুজন আমার মজা ওড়াচ্ছ? বলু বলু, নন্দনের বউকে ধরে ফেল। ভোলু মোলু তখনই মিনার হাত বেঁধে দিল। আরে আরে, এ কি করছো? চল আমাদের সাথে। ছেড়ে দাও আমায়। আমার বউকে ছেড়ে দে, ছেড়ে দে লালাজি। এইবার তো পথিক এসেছে পথে। তুই তোর বউকে যদি চাস তাহলে ওই সোনার টমেটো গাছ আমাকে দিয়ে দে আর বউকে নিয়ে নে। কিন্তু সাবধান থেকো, যে এই গাছটা তুলতে চাইবে তার মৃত্যু হবে। তোমার মঙ্গল হোক। নন্দনের বুড়ি মহিলার কথা মনে পড়ল আর ওর মুখে হাসি ফুটল। আমি তোমাকে ওই গাছ দেব, কিন্তু তোমাকে নিজে ওই গাছটা মাটি থেকে তুলতে হবে। বাবা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা আর কি বড় ব্যাপার। নন্দন লালাকে বাগানে নিয়ে গেল। ওই হলো সোনার টমেটো গাছ। বাবা বাবা, এখন এই গাছ পুরো আমার হয়ে যাবে। লালা যে গাছটা তোলার চেষ্টা করলো, মাটি থেকে গাছের লম্বা লম্বা শিকড় বাইরে বেরিয়ে এলো আর লালার শরীরকে আঁকড়ে ধরলো। আরে আরে কি বলু, আমায় বাঁচা 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 বাঁচা, আমায় বাঁচা। লালাকে বাঁচানোর জন্য ওর চেলারা এলো আর গাছের শিকড় ভোলু মোলুকেও আঁকড়ে ধরলো। বাঁচাও, আরে বাঁচাও বাঁচাও। আরে লালা, তোর জন্য আমরাও ফেসে গেলাম, বাঁচাও।
গাছের শিকড় লালার সাথে সাথে ভোলু মলুকেও মাটিতে ঢুকিয়ে নিল। আর কেউ আমাদের কেউ বিরক্ত করবে না। একদম। লালার মৃত্যু হলো, আর সেদিনের পর থেকে নন্দন আর মিনার পাশাপাশি গ্রামবাসীদের জীবনেও শান্তি ফিরে এলো। সবাই লালার হাত থেকে মুক্তি পেল। নন্দনের সোনার টমেটো গাছ ওকে তো বড়লোক বানালোই, পাশাপাশি ও লালার মতো খারাপ লোককেও শেষ করলো। নৌরঙ্গপুর গ্রামে মোহন নিজের পরিবারের সাথে থাকে। মোহন সবজি বিক্রি করে নিজের সংসার চালাতো। তার স্ত্রী রত্নাও তার সাহায্য করত, আর বাড়ির বাইরে ছোট্ট একটা খালি জায়গায় টমেটোর চাষবাস করে। মণি আর করণও এই কাজে নিজের মা রত্নার সাহায্য করে। নাও বাবা, আমরা টমেটো ভেঙে এনেছি। আজকে এই কটাই টমেটো বেরিয়েছে নাকি? হ্যাঁ বাবা, এমনি টমেটোগুলো খুব কাঁচা ছিল, সেইগুলো আমি ওই জন্য নিইনি। তা ভালো করেছো। এইবার আমাদের কাজ সঠিক চলছে, সেই জন্যে মনির বিয়ে করিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আমিও তো এটাই ভাবছিলাম। আমি বড়দার সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি মনির বিয়েটা দিয়ে দেব। হ্যাঁ, এটা ঠিক হবে। মোহনও সবজির ঠেলাটা সাজালো আর সবজি বিক্রি করতে চলে যায়। বিকেলবেলা মোহন খুব খুশি খুশি বাড়িতে ফেরে। তক্ষুনি রত্না জিজ্ঞেস করে, কি হলো, আজ তো খুব খুশি মনে হচ্ছে? আরে হ্যাঁ, খুব খুশিরই তো কথা। বলো না কি হয়েছে? 10 টাকা কিলো বিক্রি হওয়া টমেটো আজকে 100 টাকাতে বিক্রি হয়েছে গো। কি, সত্যি? হ্যাঁ, আজকে আমি সমস্ত টমেটো 10 গুণ দামে বিক্রি করেছি। এবার আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। এটা তো খুবই খুশির কথা। হ্যাঁ, এবার আমাদের সমস্ত কাজ ঠিকঠাক চলবে, আর আমরা মনির বিয়েটাও ভালো করে দিতে পারবো। সে আর তার পুরো পরিবার খুব খুশি হলো। কিন্তু এই খুশি শুধু 2-3 দিনের ছিল। একদিন বিকেলে গ্রামের জমিদার ধনরাজ এলো। এই যে মোহন, মোহন, আরে কোথায় তুমি? বাইরে এসো একটু। আগে এখনই আসছি। প্রধান মশাই, শুনলাম যে তুমি আজকাল নাকি খুব বড় লোক হয়ে গেছো। হ্যাঁ, কি প্রধান মশাই, আপনি কি আজে বাজে কথা বলেন? টমেটো বিক্রি করে কে বড় লোক হতে পারে বলুন তো? আরে কেন ভাই, তোমার কাছে এত টমেটো রয়েছে যে তাও তুমি নিজেকে বড় লোক মনে করছো না? কদিন আর দাম বেড়ে থাকবে, আর এই টমেটোর গাছও তো খুব বেশি নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনো আর অর্ধেক টমেটো আমাকে দিয়ে দাও তো দেখি। এত বড় লোক হয়ে আপনি গরিবের পেটে কেন লাথি মারছেন? এই বেশি কথা বলো না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সামান্য টমেটোর জন্য আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আরে এর কোনো সামান্য টমেটো নয়, এর জন্য তোমাকে গুণঘাত দিতে হবে। এইটুকু বলে জমিদার ধনরাজ ওখান থেকে চলে যায়। 2-3 দিন এইভাবেই কেটে যায়। যাও বাবারা, আবার টমেটো তুলে নিয়ে এসো যাও, আমি আমার সবজি ঠেলা গাড়ি তৈরি করি। কিন্তু যখন তারা গিয়ে দেখতে পেল, তখন দুজনই খুব অবাক হলো, কারণ খেতে টমেটোই ছিল না আর সমস্ত গাছ গায়েব ছিল। দুজনই বাড়ি এলো আর বাবাকে বলল, বাবা, বাবা, তাড়াতাড়ি এসো। কি হলো, তোমরা দুজনে তো ভয় পেয়ে রয়েছো কেন? বাবা, খেতে একটাও টমেটো নেই। কি? এটা কি করে হতে পারে? ওখানে গিয়ে দেখতে পেল যে পুরো ক্ষেত একেবারে খালি ছিল। এই সব কিছু সেই জমিদারই করেছে। সেই নিশ্চয়ই রাগের চোটে এই ছোট্ট ক্ষেতটা খারাপ করেছে। আমরা এটা দিয়েই তো পরিবার পালছিলাম গো, কিন্তু ও এটা সহ্যই করতে পারছিল না। আমি যদি সেদিনে প্রধানের কথাটা শুনে নিতাম, তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না গো। হ্যাঁ, যদি অর্ধেক গাছের টমেটো ওকে দিয়ে দিতে, তাহলে আমাদের এই ক্ষেতের এই অবস্থা হতো না গো। এখন কি করি? আমরা নিঃস্ব হয়ে পড়লাম যে। মনির বিয়েও খুব তাড়াতাড়ি কাছে চলে এসেছে। ওর বিয়ে আমরা কোথা থেকে আর কিভাবে দেব? এখন কেঁদে কোনো লাভ হবে না, যা হওয়ার ছিল সেটা হয়েছে। হ্যাঁ বাবা, সেই জন্য এখন আমাদেরকে আগের কথা ভাবতে হবে। বাবা, তুমি তো সবসময় বলো যে কেউ আমাদের হাত থেকে যে কোনো কিছু কাটতে পারে, কিন্তু আমাদের ভাগ্যেরটা কাটতে পারবে না, তাই না? পুরো পরিবার বাড়িতে চলে আসে। জমিদার নিজের বাড়িতে খুব খুশি খুশি ঘুরছিল। তক্ষুনি তার স্ত্রী তাকে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে গো,
আজ সকাল সকাল পাখির জায়গায় তুমিই চিৎকার করছো? আজকে ব্যাপারটাই তো সেরকম। তুমি এইভাবে বলো না গো, চুপচাপ বলো এটা কি হয়েছে। একবার স্টোর রুমে গিয়ে দেখে আসো। জমিদারের বউ স্টোর রুমে গেল আর সেও তার পিছু পিছু আসে। পুরো স্টোর রুম লাল লাল টমেটোয় ভরা ছিল। তার স্ত্রী এটা দেখে অবাক হলো। হ্যাঁ, আমাদের কাছে এতগুলো টমেটো কোত্থেকে এলো? আমরা তো খুব ধনী হয়ে গেলাম। এই সব কিছু আমার বুদ্ধির খেলা গো। তাও বলো না, তুমি এতগুলো টমেটো কোত্থেকে আনলে? আরে এখন এটা বলার কোনো দরকারই নেই। তোমার যত টমেটো লাগবে তুমি নিয়ে নিতে পারো। আমি বাদবাকি টমেটো বাজারে গিয়ে বিক্রি করে দেব। ঠিক আছে, 4টে টাকা বাড়িতে আসবে। মোহনের পরিবার খুব দুঃখী ছিল। তার স্ত্রী ওকে বোঝাচ্ছিল, যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও গো, কেন এত চিন্তা করছো? আমি ভুলতে পারছি না, আমি আমার মেয়ের বিয়েটা ভুলতে পারছি না গো। বাবা, আমরা বাজার থেকে টমেটোর গাছ কিনে আবার চাষবাস করতে পারি। যতক্ষণ তুমি সবজি বিক্রি করবে ততক্ষণে আমরা আবার চাষ করে নেব। হ্যাঁ, এইটা তুমি ঠিক কথাই বলেছো, আমাদের আবার জমি চাষ করতে হবে। আমার মনে হয় যে আমাদেরকে আর দেরি করা উচিত নয়। সবাই মিলে গাছ লাগিয়ে দেয়। মোহনের আবার সেই দিনচর্চা চালু হয়ে যায়। ও সবজি বিক্রি করতে শুরু করে আর টমেটোর আসার অপেক্ষা করতে লাগে। এবার গাছে দেখছি টমেটো এসেছে। হ্যাঁ, কিন্তু কিছুদিন পর্যন্ত সবজি বিক্রি করা বন্ধ করতে হবে, কারণ মনির বিয়ে, সমস্ত কাজ করতে হবে গো। হ্যাঁ, আমি দিনের বেলায় সব টমেটো বিক্রি করে দেব আর ধুমধাম করে মেয়ের বিয়ে দেব, আর কয়েকটা টমেটো বাড়ির জন্য রেখে দেব, বুঝেছো? কিন্তু ভাগ্যে কি লেখা ছিল কে জানে। সেই দিনই রাত্রিবেলা খুব জোরে তুফান চলে আসে, যার কারণে টমেটোর চাষবাস খুব খারাপ হয়ে ওঠে, যাতে সমস্ত ফসল খারাপ হয়ে যায় আর পাকা টমেটো খারাপ হয়ে যায়। যখন সকালে রত্না উঠে দেখলো আর মোহনকে আওয়াজ লাগালো, আরে শুনছো, তাড়াতাড়ি এসো। আবার কি হলো? সকাল সকাল চিৎকার করছো কেন? দেখো, আমাদের সমস্ত ফসল খারাপ হয়ে গেছে, আমরা বরবাদ হয়ে গেছি। হায় ঈশ্বর, এমন ক্ষতি কেন করলে? বারবার গরিবদের কেন অসুবিধায় ফেলছো? এখন কি হবে? কি করব আমরা? বাবা, এবার আমরা কি করব? যা ঈশ্বরের ইচ্ছা তাই তো হবে বাবা। সবাই খুব মন খারাপ করে নেয় আর নিজের বাড়িতে এসে যায়। তুমি চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না গো। 2 দিনে মনির বিয়ে আছে। কিছু টমেটোরে আশা করেছিলাম, কিন্তু এখন আমাদের কাছে টাকাই নেই যে। হ্যাঁ, এটাই তো আমি ভাবছি যে এবার কি হবে। তক্ষুনি দরজায় জমিদারের বউ মেনকা আসে আর বলে, মনি আমারও মেয়ে, সেই জন্য এখন চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি চলে এসেছি। আপনি আমাদের গরিবের ঘরে। আপনাদের থেকে ধনী কেউ নেই, আপনারা অনেক ধনী। আমি আপনাদের সামনে খুবই ছোট, কারণ আমার বর আপনাদের সাথে যাই করেছে সেটা আমাকে খুব ছোট করে তুলেছে। প্রধান মশাই আবার কি করলো? উনি তোমাদের ক্ষেত থেকে টমেটো চুরি করে ফেলেছে। আমাদের সন্দেহ ঠিক ছিল। হ্যাঁ, আমি এটা জানতাম না, আমি আজই জানতে পেরেছি। আর লোভের ফল তো খারাপই হয়, সেজন্য আমাকে নিজে আসতে হলো। কি হয়েছে? সব ঠিক আছে তো? যতগুলো টমেটো চুরি করেছিল সব গলে গেছে। তোমাদের লোকসানের ভরপাই করতে এসেছি, কিন্তু এতে আপনার কোনো দোষ নেই। তাহলে এই কষ্টটা আপনি কেন নিতে চাইছেন? কিছু টাকা আপনি রেখে নিন। মনি এখন আমারও মেয়ে, আর তার বিয়ে খুব ভালো করে করান। মোহন আর রত্নার বারণ করা সত্ত্বেও মেনকা লোকসানের পয়সা দিয়ে দেয় আর ক্ষমা চেয়ে বাড়িতে চলে যায়। কি ভালো ইনি, সত্যি খুব ভালো। আর ওনার স্বামী দেখো কত বদমাস। ভগবান আমাদের সাহায্য করেছেন। এখন আমরা মনির বিয়ে ভালো করে করাবো। সবাই খুব খুশি হলো। পরের দিন সকালবেলা, আজকে আরো সবজি বিক্রি করে আসি, তাহলে কালকে আর যাবো না আমি। হ্যাঁ, কাল তো বিয়ে, কাল কি করে যাবে? মনি দরজা পর্যন্ত গেল আর চিৎকার করলো, মা, বাবা, তাড়াতাড়ি এসো, এটা কিরকম চমৎকার হয়ে গেল। দুজনই বাইরে গিয়ে দেখলো, তখন অবাক হলো, কারণ ওদের ছোট্ট ক্ষেতে টমেটোর বৃষ্টি হচ্ছিল।
ওখানে অনেক বড় টমেটোর পাহাড় তৈরি হলো। এটা দেখে সবাই খুব খুশি হলো। কেউ ঠিক কথাই বলেছিল যে ঈশ্বর যখন দেয় সবকিছু উজাড় করে দেয়। হ্যাঁ, ভগবান আমাদের সততা আর প্রয়োজন দেখার পরই টমেটোর বৃষ্টি করিয়ে দিলেন। তক্ষুনি ওরা পেছনে ঘুরে দেখলো, তখন ঘরেও টমেটোর বৃষ্টি হচ্ছিল। মোহন টমেটোর ঢের বাজারে বিক্রি করে দিল। মোহন অনেক হাজার টাকা টমেটো বিক্রি করে রোজগার করেছিল। জমিদার যখন এই কথাটা জানতে পারে তখন সে নিজেকে দোষী মানে আর কখনো চুরি না করার প্রণ নেয়। পরের দিন মনির বিয়ে খুব ভালো করে হয়ে গেল। মোহন এখন খুব ধনী হয়ে গেল। এখন সবাই হাসি খুশি থাকতে শুরু করে।